আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করব। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকেও ভোটের প্রস্তুতি নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। প্রবাসীদের ভোট করার বিষয়েও তারা জানিয়েছেন পোস্টাল ব্যালট চালু করবেন এবং ৩১শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। পাশাপাশি রাজপথে থাকা আরও বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য তিনজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। রয়েছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকেও আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, একটু আপনাকে দিয়েই শুরু করি। যেহেতু নির্বাচনের পথ শুরু হয়ে নির্বাচনের ট্রেন বলি, আসলে এটা বলতে আমরা অভ্যস্ত, যে সেটি চালু হয়ে গেছে বলা যায়, ফেব্রুয়ারিতে ভোট হবে। একটু আপনার কাছে জানতে চাইছি যে আমরা সেই মুক্তিযুদ্ধ থেকেই আসলে ৩০ লাখ তখন শহীদ হয়েছে, প্রত্যাশা ছিল মানুষের, কিন্তু দিন শেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। জুলাই আসলো, সেখানেও ১৫০০ মানুষ শহীদ হলো। ১ বছর পার হলো, এখন ভোটের ক্ষণগণনা শুরু হলো। কতটা আসলে এবারের অভ্যুত্থানের পরে বা এবারের শহীদের পরে আইনের শাসনের পথে হাঁটছে বাংলাদেশ বলে মনে করেন, বা সামনের দিনগুলোতে হাঁটবে বলে মনে করছেন? আইনের শাসন তো একটা খুব বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং সরকার পরিচালনা করা খুব কঠিন কাজ। যখন আপনি আইনের শাসনের কথা বলেন, একদম পুরোটাকেই নিয়ে কথা বলা হয় আর কি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, সকলে আইনের চোখে সমানভাবে দেখা হচ্ছে কিনা। আমি যদি ২৫শে আগস্ট ডক্টর ইউনূসের যে বক্তব্য জাতির উদ্দেশ্যে, সেটাই তার প্রথম বক্তব্য ছিল জাতির উদ্দেশ্যে। সেখানে তিনি বলেছিলেন যে একটা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময়, মুক্ত বাতাসে রাষ্ট্র উনি করতে চান, স্বপ্ন দেখছেন। মানুষ এই স্বপ্ন দেখেছে। একটা উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র করবেন। বিচার বিভাগের স্বাধীনতা এবং জবাবদিহি নিশ্চিত করা হবে। আমি আইনের শাসন বলছি এই জন্য। এবং বিচার নিজেই করার প্রবণতা, বিচারের আগে বিচার করার প্রবণতা, বিশৃঙ্খলা করা, মব করা, এসব করা যাবে না। ২৫শে আগস্ট এখন তো মানে আর ধরেন ১০ দিন ১৫ দিন পরের কথা, ১ বছরের কাছাকাছি। তা এখন আপনি যখন এই জিনিসগুলো আলোচনা করবেন, গত ১ বছরের মধ্যে আমরা তো সেই রকম উন্নতি দেখি নেই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বা সরকার, যে আমাদের যে বিচারালয় আছে, বিচারালয় সম্পর্কে তো একদম সিনিয়র আইনজীবীরা বলেন যে এখন যে অবস্থা হয়েছে, ওখানে একটা ভয়ের তন্ত্র চলতেছে, এবং বিচারকরা জামিন শুনানি শুনতে চান না, এবং বলেন যে তাদের কাছে আদেশ পাওয়াই কঠিন, রায় পাওয়া তো দূরের কথা। তো এই সব মিলিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদেরকে অনেক পথ হাঁটতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে সুযোগ ছিল, সেই সুযোগটা, তাদের যে এত জনসমর্থন বা রাজনৈতিক দলের যে পুরোপুরি সমর্থন পাওয়ার পরে তারা কেন এই অবস্থার উন্নতি করতে পারলো না, এটা একটা গবেষণার বিষয় হয়ে থাকবে। কারণ ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, আমি এখনও যদি বলছি, যদি নির্বাচন হয়, তখন তো একটা সরকারের কাছে দায়িত্ব যাবে, জনগণ যাদেরকে পছন্দ করবে, তখন হয়তো এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হবে যে ১.৫ বছরের শাসন আমলে তারা কি করতে পেরেছেন। তাদেরকে যারা সমর্থন করছিল তাদের নানান কথাবার্তা, দেবপ্রিয় বাবু বলেন যে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে উনি কথা বলেছেন, এবং বলেছেন যে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা আসলে খুবই নাজুক এবং খুবই খারাপ। আমাদের ৫ থেকে ৬ কোটি অতি দরিদ্র মানুষ আছে, তারা কীভাবে জীবনযাপন করে, ওই যে বৈষম্যহীন, শোষণহীন, কথাগুলো শুনতে খুব ভালো লাগে। এটাও ওই যে মুক্তিযুদ্ধের সময় থেকে আমরা শুনে আসছি যে বৈষম্যহীন, শোষণহীন একটা বাংলাদেশ আমরা চাই। তো এটার দিকে আমরা তেমন কিছু অগ্রগতি করতে পারিনি। তো আমার মনে হয় যে আইনের শাসনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দুটি সাপ্লিমেন্ট একটু আপনার কাছে, আপনি বলছিলেন যে বিচারালয়ে এখন পর্যন্ত তারা ভয় পাচ্ছে। কিসের ভয়? এখন তো রাজনৈতিক সরকার নেই, তাহলে কিসের ভয়? মবের ভয়। দেশে তো একটা ডেমোক্রেসির বদলে একটা মবক্রেসি চলছে, এবং মব তো হচ্ছে, এখন কিছুটা কম, অনেক মব হয়েছে, এবং সর্বোচ্চ আদালতে তো মব ছিল। এবং তাদের ভয় কি, তারা স্বাধীনভাবে বিচার করবেন, এটাই তো প্রত্যাশিত। এবং এই জন্য তো বিচারের লয়ে অনেক পরিবর্তন করা হয়েছে। আপনি তো বিচারালয়ে তো স্বাধীনভাবে বিচার করার মতো অবস্থা নাই। এটা আদালত যারা কাজ করছেন তারাই বলতেছেন, এবং আমিও দেখছি যে আদালতে এখন পর্যন্ত ধরেন যে বিভিন্ন অভিযোগের কারণে আপনি গ্রেপ্তার করছেন, উচ্চ আদালত, নিম্ন আদালতে কোথাও কোনো জামিন শুনানি হয় না। এটা তো আশ্চর্যজনক ব্যবস্থা যে জামিন শুনানি হবে, আপনি জামিন রিজেক্ট হতে পারে, শুনানি হয় না, আলাপই হয় না। যে জুলাই আগস্টের কোনো মামলা তারা শুনতে চান না, তারা বিব্রত বোধ করেন।
উচ্চ আদালত থেকে যদি আগাম জামিন দেওয়া হয় সেটা নিম্ন আদালতে যে ওটা থাকে না এবং তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়, ওখানে একটা মব সৃষ্টি করা হয়। তো এই অবস্থা তো চলছে। কিসের ভয়? একটাই ভয় হলো মবের ভয়। আর মবের মুল্লুক থেকে আমরা কখন বের হতে পারবো? তখনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ভোট নিয়ে এখনো শঙ্কা আছে বলে মনে করেন? ভোট নিয়ে as আমার কোনো শঙ্কা নেই। ভোট তো আমরা আগেও করতে পারি। আপনি বলছিলেন যদি জুলাই হয় সেটা, যদি ফেব্রুয়ারি, যদি বলছি যে এই জন্য যে যদির মধ্যে আছে যে কিছু কিছু দল আছে তারা আবার এখন হঠাৎ করে পিআর নিয়ে নানানভাবে কথা বলছেন। মঞ্জু ভাই নিশ্চয়ই কথা বলবেন পিআর নিয়ে। তো এই যে এখন হঠাৎ করে যদি আমরা পিআরের দাবিতে অনড় হয়ে যাই বা আমরা অন্য কিছু সংস্কারই আগে করতে হবে, এখনও হলো না, যেটা গভর্নমেন্ট অবশ্য আজকে তার প্রেস উপদেষ্টা তো অনেক বিষয় বলছেন। তাদের তো 12টি উন্নতির কথা বলেছেন এক পর্যায়ে, এবং তারা বলেছেন যে আপনার যে সংস্কারের অনেক কিছু কার্যকর হয়ে গেছে ইতিমধ্যে এবং বাকিটাও কার্যকর হবে। যদি সংস্কার বিচার এইসবের দাবি যদি এখন আবার নতুন করে তোলা হয়, এনসিপি যেমন জুলাই ঘোষণা নিয়ে একেবারে অসন্তুষ্ট, হ্যাঁ, জামাতে ইসলাম বলছে এটা অপূর্ণাঙ্গ। তো এরকম নানানভাবে আপনি দেখেন যে যে ঘোষণাটা হয়েছে সেই ঘোষণার ব্যাপারেও তো আমাদের রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। তো এই সব বিষয় মিলে যখন একটা চ্যালেঞ্জ সামনে আসবে তখন আপনি ভোটের বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবো, কতটা উন্নতি করতে পারবো, উন্নতি আসলে করতে চাই কিনা, সেটা একটা বিগ কোশ্চেন। জি, জনাব মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই, আপনারা বলছিলেন সংখ্যানুপাতিক পদ্ধতি, যদি এর মধ্যে আবু আলম শহীদ খানও বলছিলেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন কিংবা গণ অভ্যুত্থানের অংশীদার দলগুলোর মাঝে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের সমাধান প্রস্তাব করছে বিপার্টি। একটু সমঝোতার ভিত্তিতে নির্বাচন বলতে আসলে কি বলছেন? পিআর এর নিয়ে এর আগে আলোচনা হয়েছে, না হয় আমরা সেটি বুঝতে পারলাম, এটি আসলে কি? না, ধন্যবাদ। আমি দর্শকদেরকে এবং আমার হেলাল ভাই এবং আবু আলম শহীদ খান ভাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। একটা বিশেষ আমার কথা যেটা আমি বলেছিলাম সেটা একটা ব্যাখ্যা আছে আর কি। আমি বলেছিলাম যে যেহেতু আমরা যখন জুলাই সনদ নিয়ে আলোচনা করছিলাম সেখানে কিন্তু কিছুটা অপূর্ণতা রয়ে গেছে, যে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, কিছু কিছু বিষয়ে কথা হচ্ছে এগুলো বাস্তবায়ন হবে কিভাবে। এবং আপনি এটা দেখেছেন যে কেউ কেউ বলেছে যে পার্লামেন্টের উপর আমরা এটা ছাড়তে চাই না, আমরা চাই এখানে যে আলোচনাটা হয়েছে এটা আমরা এখনই এটা বাস্তবায়নের একটা নিশ্চয়তা চাই। তো এতে দেখা যাচ্ছে যে একটা বিশ্বাসের একটা ঘাটতি আছে। এবং নির্বাচন পদ্ধতি কী হবে সেটা নিয়েও আপনি বলছেন পিআর হবে না ফার্স্ট পাস দি পোস্টটা হবে, এটা নিয়েও একটা নতুন করে আলোচনা উঠেছে। এখন কেউ কেউ বলছে এটা একটা ষড়যন্ত্রমূলক, যেটা একটু করে শহীদ ভাই তো একটু ইঙ্গিতই দিলেন। আসল ঘটনাটা কি? আমি যখন ভেতর থেকে দেখি, আমি দেখি যে আমাদের দেশে যেটা হয় যে রাজনৈতিক দলগুলো তো পার্লামেন্টে যেতে চায় সবাই, ঠিক আছে। এখন ফার্স্ট পাস দি পোস্টের বেনিফিট কারা পায় আর পিআরের বেনিফিট কারা পায়? ফার্স্ট পাস দি পোস্টের বেনিফিটটা তারাই পায় যাদের দলীয় শক্তি প্রভাব এলাকাভিত্তিক বেশি থাকে। কারণ দেখা যায় যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে বা কেন্দ্রে যে যার কেউ যদি চিন্তা করে যে আমি ওনার কাছ থেকে তো 1000 ভোট বেশি পেলেই আমি জিতে যাব, তখন সে নানা ক্যারিকেচার করে। ক্যারিকেচারের মধ্যে কিছু প্রচলিত ব্যবস্থা আছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে ঠিক আছে ধরেন 90টা কেন্দ্রের মধ্যে 85টা কেন্দ্রে ভোট ঠিক হলো, 5টা কেন্দ্রে আমি কোনো মতে ম্যানিপুলেশন করে ফেললাম, তাহলে আমি জিতে গেলাম। বা যেটা আওয়ামী লীগ আমলে যেটা হয়েছে যে রাতের বেলায় ভোট কিছু কেন্দ্রে করে ফেলা, বা জাল ভোটের ব্যবস্থা তো ছিল আমাদের এখানে প্রচুর পরিমাণে। তারপরে তো ওই যে কি মেশিন ভোটের মাধ্যমেও তো এক ধরনের ইভিএমের মাধ্যমে করা হয়েছে। তো এই বেনিফিটটা সবাই ধারণা করছে যে এই বেনিফিটটা বিএনপি পাবে বেশি ফার্স্ট পাস দি পোস্টে। কেন পাবে? আমাদের ইলেকট্রাল সিস্টেমের মধ্যে আপনার প্রশাসনের একটা প্রভাব থাকে, আর প্রশাসনের একটা চিন্তা থাকে যে কে আসতে পারে ক্ষমতায়। তো এখন সামহাও সবার মনস্তত্ত্বে ধারণা যে বিএনপি আসতে পারে ক্ষমতায়, আসলে প্রশাসন বিএনপির কিছুটা আজ্ঞাবহ থাকবে। আমি খোলামেলাভাবে কথাগুলো বলছি আর কি সেটার জন্য। তো ফলে যেটা দেখা যায় যে দলগুলো মনে করছে যে আমরা তো এটার বেনিফিট পাবো না, তারা বলছে আমরা বেনিফিট পেতে পারি একটা পিআর পদ্ধতি হলে। এটা হচ্ছে মূল কথা। আমি যেটা বুঝতে পারছি নির্যাসটা আর কি। পিআর পদ্ধতি তো একটা পদ্ধতি, এটাও তো স্বীকৃত একটা পদ্ধতি, তাই না? তো পিআরএ হলে যেটা মনে করছে যে সমস্ত দল তারা হয়তো ভাবছে যে আমরা তো অন্তত কিছু সিট পাবো পার্লামেন্টে, কিন্তু এভাবে
মানে আসন ওয়াইজ যদি করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমি এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি, বা আমি হয়তো অনেক ভোট পাবো কিন্তু কোনো আসনেই আমি জিততে পারবো না, বা অল্প আসনে আমি জিততে পারবো। তো মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা পার্লামেন্টের অংশীদারিত্বের জায়গাটা হচ্ছে প্রধান সংকট বা প্রধান চিন্তা। যে পার্লামেন্টে আমি যেতে পারবো না, বা কোনো দল যদি মনে করে আমি যেতে পারবো না, তাহলে এই পার্লামেন্টের উপর আমি এটা দিব কীভাবে যে এই সনদটা ওই পার্লামেন্ট বাস্তবায়ন করবে? এটা মনোজগতে কাজ করতে পারে। সেজন্য আমি বলেছি যে এই পার্লামেন্টটা যেহেতু খুবই একটা প্রত্যাশার জায়গা থাকবে, একটা বিরাট একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আরেকটা দিক আছে, দেখবেন আপনি কারো টোনে কথা আসছে যে আমরা যদি এই দাবি না হয় আমরা পার্লামেন্ট ইলেকশনে যাব না। তো ইলেকশনে না গেলে কী হবে? ইলেকশনে না গেলে তো এই ইলেকশন তো গ্রহণযোগ্যতা আবার সেই আগের মতোই তো, তাই না? তো ফলে এখানে একটা কম্প্রোমাইজ বা নেগোসিয়েশন প্রসেসে যেতে হবে। আমি যে প্রস্তাবটা করেছিলাম যে ধরেন 2018 সালে কি হয়েছে, 18 সালে দেখা গেছে বিএনপি সবাইকে নিয়ে একটা জোট করেছে, বাম থেকে ইসলামপন্থী থেকে আলাদা আলাদা করে। একবার করেছে সকল ওই যে জাতীয়, এটা কি নাম হয়েছিল, জাতীয় ঐক্য ফ্রন্টে একদম সবাইকে সে একসাথ করেছে। আর এদিকে আবার ইসলামপন্থী দলগুলোর সাথেও সে আলাদা করে একটা নেগোসিয়েশন করে আওয়ামী লীগের ভার্সেস তারা একটা মানে টোটাল একটা অ্যালায়েন্স আকারে করেছে। তো এখন ধরেন যদি মনস্তত্ত্বভাবে চিন্তা করা হয় যে আওয়ামী লীগকে তো এখন মনে করা হচ্ছে যে সে ইলেকশনে নাই, কিন্তু আপনি আওয়ামী লীগ ইলেকশনে নাই এটা বলতে পারবেন না। আওয়ামী লীগের পলিসি কী হবে? আওয়ামী লীগ হয়তো দেখা যাবে যে ইলেকশন বর্জনও করতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ তার অন্য দলের মধ্য দিয়ে প্রার্থী দিতে পারে, অথবা আওয়ামী লীগ তার প্রার্থীদেরকে স্বতন্ত্র আকারে দিতে পারে। আওয়ামী লীগ ইলেকশনে থাকলেই, এবং যেখানে আওয়ামী লীগ ইলেকশনে মানে আপনি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় আসবে, সেখানে কিন্তু দেখা যাবে যে একটা হট সিচুয়েশন মানে অ্যারাইজ করবে, সেখানে নানা ধরনের পরিস্থিতি তৈরি হবে। তো আমরা যদি ইলেকশনকে এইভাবে দেখি যে ঠিক আছে, যেহেতু নানা দ্বন্দ্ব নানা চিন্তা হচ্ছে, তাহলে একটা হতে পারে যে সমঝোতার ভিত্তিতে একটা ইলেকশন, যে ঠিক আছে আমরা সবাই মিলে আমরা পার্টিসিপেট করব, 2018-তে যেরকম করেছে। কাউন্টারে হয়তো বিএনপি অথবা অন্য কোনো দল, আওয়ামী লীগ অথবা অন্য কোনো দল তারা একটা অ্যালায়েন্স করতে পারে, সেটা একটা হতে পারে। তাহলে এই গণ অভ্যুত্থানের পক্ষের যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে বিভেদটা দেখা যাচ্ছে, আশঙ্কাটা দেখা যাচ্ছে যে আমাদের জুলাইয়ের সনদের বাস্তবায়নটা হবে কিনা, সেটা কিছুটা কেটে যাবে। আর যদি আপনি মনে করেন এটা আবার কেমন কথা হইলো, এইভাবে আপোষে ইলেকশন, তাহলে তো ইলেকশন আর হ্যাঁ, তাহলে আপনি পিআরে চলে যান। পিআর যেহেতু চাচ্ছে তারা, পিআর তো একটা স্বীকৃত পদ্ধতি, আপনি পিআরে যান। যদি আপনি এই ধরনের একটা প্রসেসে না যান তাইলে কি হবে? তাইলে যেটা দাঁড়াচ্ছে যে কেউ যদি ধরেন মনে করে যে এটা স্বাভাবিক, যেমন বিএনপি ধরেন 2014 সালে ইলেকশন কেন বর্জন করেছিল, বা 2024 ইলেকশন কেন বর্জন করেছিল, তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ এখানে তাদেরকে জয়ী হতে দেবে না ইলেকশনে। কারণ 18-তে গিয়েছিল, তাদেরকে তো ক্যাম্পেইনই করতে দেয়নি। আপনি 18 ইলেকশন করছেন না ভাই, পোস্টারই তো লাগাইতে পারেন না, আপনাদেরকে করতে দেয় নাই। তো এখন যদি তারা মনে করে যে বিএনপির দাপট বেশি থাকবে বা প্রশাসনিক প্রভাব বেশি থাকবে, অলরেডি দেখেছেন অনেকের এই টোনগুলো আছে। তো সেই জন্য আমরা যেহেতু একটা মাঝামাঝি জায়গায় আছি, সব দলের বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি, বড় দলগুলোর আর কি, সেই জায়গা থেকে আমরা বলেছি যে এই 5টা বছর একটা নতুন রাজনীতির অভ্যুদয়ের জন্য আমরা যদি মনে করি যে ঠিক আছে, যে সকল গণ অভ্যুত্থানের শক্তি সবগুলোকে মিলে একটা জোট করে ইলেকশনে যাওয়া একটা সলিউশন হতে পারে। আদার দেন ঠিক আছে, পিআরে ভোট হোক, পিআরে ভোটে যার যার পার্সেন্টেজ অনুসারে শেষে পার্লামেন্টে যাবে, তাহলে অন্তত পার্লামেন্টটা সক্রিয় থাকবে। আদারওয়াইজ দুইটাই ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে ইলেকশন যদি হতে গিয়ে কোনো ঝামেলা হয় এবং দলগুলো যদি বর্জন করে, তাহলে ডে 1 থেকে পার্লামেন্ট অকার্যকর এবং প্রশ্নবিদ্ধ হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি দেখা যায় যে পার্লামেন্টটা একপক্ষীয় পার্লামেন্ট হয়ে যাচ্ছে, তখনও পার্লামেন্ট কিন্তু তার গতি এবং সৌন্দর্য হারাবে। আমি এই বিশ্লেষণগুলো থেকে এই ধরনের একটা সলিউশনের প্রস্তাব দিয়েছি। জনাব আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছে জানতে চাই, আজকের নির্বাচন কমিশনের দেওয়া চিঠিকে, যে নির্বাচন উপলক্ষে যে চিঠি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, সেটি নিয়ে আজকে নির্বাচন কমিশন থেকে কথা বলেছেন। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই চিঠিটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখন পর্যন্ত যত কাজ হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু একজন শহীদের বাবার উদ্ধৃতি দিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই
শহীদ ইয়ামিনের বাবা বলেছেন, আমার সন্তান একটা আদর্শ নিয়ে দেশপ্রেম বুকে নিয়ে আন্দোলনে গেছে। রাজনৈতিক দল ও সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অথচ এরা কি করছে দেখেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আমার সন্তান জীবন দিয়ে যাদের কাছে রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব দিয়ে গেছে, আখেরাতে তাদের জবাব দিতে হবে। একটু আপনার কাছে জানতে চাই, এই যারা শহীদ হয়েছেন তারা কি উদ্দেশ্যে আন্দোলনে গেছেন সেটি তাদের পরিবারের কাছে অনেকেই বলে গেছেন। আপনারা কি সেই সব বার্তাগুলো আসলে শোনেন বা শুনছেন? দেখেন, এই যে শহীদদের পুনর্বাসন এবং শহীদদের পরিবারের আর কি পুনর্বাসনটাই আসলে মুখ্য কিনা? তাদের সাহায্য সহযোগিতা এবং শহীদদের যে চেতনা, এটা কিন্তু বিএনপি ধারণ করে এবং শহীদদের ওয়েলফেয়ারের ব্যাপারে তাদের পারিবারিক সাহায্যের জন্য দেখবেন সরকার থেকেও কিন্তু বেশি বিএনপি সব বিষয়ে অংশগ্রহণ করেছে এবং সহযোগিতা করেছে, যেটা হয়তো পত্রপত্রিকা আপনারা দেখেছেন কিনা জানেন। আমাদের একটা কমিটিও আছে এইসব বিষয়ে। এবং এখন যে বাবাটি আক্ষেপ করে বলছেন তার সন্তান কি বলে গেছে, আমি এটা জানি না। তবে এটা ঠিক যে বাংলাদেশের যে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা বানাতে পারত না, এই সমস্যা থেকেই কিন্তু আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানের অনেকগুলো কারণের মধ্যে এটা মূল কারণ ছিল। সুতরাং যে এখন যে দ্য নেশন হেডিং টুয়ার্ডস ডেমোক্রেসি, রোড টু ডেমোক্রেসি, এইটা কিন্তু একটা বড় নিউজ এবং বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। আপনি দেখবেন যে বিএনপি আপনার ৫ই আগস্টের পর থেকে, ৮ই আগস্ট সরকার যখন ক্ষমতায় গ্রহণ করলো তারপর থেকে বিএনপি কিন্তু নির্বাচনের কথা বলে আসার ফলে জনগণের অনেক অংশ এবং রাজনৈতিক দলও অনেক সময় বিরক্ত হয়েছে বিএনপি যে শুধু নির্বাচন করছে। আমাদের তখন থেকে সংশয় ছিল যে বাংলাদেশ যদি গণতন্ত্রের দিকে না ধাবিত হয়, যদি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশ কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান ব্যাহত হয়ে যাবে এবং আবারও আমরা ডেমোক্রেসিহীন একটা রাষ্ট্রে পরিণত হব। আমরা সেই সন্দেহ থেকে বারবার বলেই আসছি। অন্যান্য রাজনৈতিক দল আবার দেখবেন যে ওই ইন্টারিম গভর্নমেন্টকে ৫ বছর থাকার সার্টিফিকেট দেওয়া, সরকারের পক্ষে অনেক বয়ান তৈরি করা, থাকার পক্ষে, নির্বাচন না করার পক্ষে অনেক বয়ান তৈরি করেছিল। কিন্তু আলটিমেটলি সরকার যখন বুঝতে পারলো যে আসলে রোড টু ডেমোক্রেসি এই পথে হাঁটা উচিত, তখন আমি দেখলাম আবার যে বিএনপি তাদের সাধুবাদ জানাচ্ছে, আর যারা প্রথমে সরকারকে সাধুবাদ জানিয়েছিল তারা এখন হতাশা প্রকাশ করছে। এইটা একটা কিন্তু বড় কোশ্চেন। তার মানে যে মঞ্জু ভাইয়ের কথায় কিন্তু আসে যে আমরা সবাই ক্ষমতায় যেতে চাচ্ছি। আপনারা আগে যেমনটা হতাশা ছিলেন, আমার হতাশা, আমরা কিন্তু প্রশ্ন করে আসছি হতাশা হবে কেন? রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবেই এবং সরকারকে প্রশ্ন করেছি কেন দিচ্ছেন না, কেন দেবেন না, না দেওয়ার ফলে সামাজিক বিশৃঙ্খলা হচ্ছে, ইকোনমিক ডিভাস্টেশন হচ্ছে, আপনার বিনিয়োগ হচ্ছে না, অনেক কথা বলছি আমরা যে নির্বাচিত সরকার না আসার ফলে আমাদের কি হচ্ছে। এখন মঞ্জু ভাইয়ের কথা স্পষ্ট যে আপনারা সবাই সংসদে যেতে চান, অর্থাৎ ক্ষমতায় যেতে চান। এখন ক্ষমতায় যাওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহার করলে আপনি যেতে পারবেন সেইটা বৈধ, আর বাংলাদেশের প্রচলিত যে পদ্ধতি আছে গত ৫৩ বছরের যে প্র্যাকটিসটা আমার আছে, এইটা হবে না, এইটা কিন্তু ঠিক না। আপনি যদি নির্বাচনের আগেই শেখ হাসিনা স্টাইলে আমি আর ডামিন নির্বাচনের দিকে ধাবিত হন, তাহলে শেখ হাসিনার শাসনকে তো আপনি চ্যালেঞ্জ করতে পারছেন না। শেখ হাসিনার যে আমি আর ডামিন নির্বাচন করতো, তিনিই সরকারি দল, তিনিই বিরোধী দল, তিনিই সব ঠিক করে দিতেন যে কে নেতা হবে না, সেই জিনিস খেলা যদি আমরা আবার শুরু করি তাহলে কি হবে? এই জন্য কিন্তু বিএনপি বারবার বলছে যে আফটার দ্য ইলেকশন উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি সেই গভর্নমেন্ট ইলেকশনের পরে আপনি জেতেন বা হারেন এটা ইম্যাটেরিয়াল। আমরা যখন জাতীয় সরকার গঠন করব তখন তো আপনি আসতে পারছেন। এখন বলছেন যে পার্লামেন্টে আপনারা গেলে ওই জুলাই সনদ নাকি বাস্তবায়ন হবে, তা আমরা গেলে কেন বাস্তবায়ন হবে না? আমি তো এটা বুঝলাম না। আমরা তো মিন করছি যে ২ বছরের মধ্যে এই সংসদে আরও ব্যাপক, যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, আরও ব্যাপক আলোচনা করে এগুলো একটা লিগাল ভিত্তি দিয়ে হবে। আপনি যদি এখন লিগাল ভিত্তি দেবেন কিভাবে আমি জানি না, এখন দেওয়া যাবে কিনা এটা শহীদ ভাই ভালো বলতে পারবে। আমরা যত যা আলোচনা করি, তারা গণভোটের কথা বলছে আর কি। ওই তো আপনি দেখেন, এই যে আমি বললাম না, মানে টু স্টপ দ্য ইলেকশন আপনার বিভিন্ন ন্যারেটিভ বিভিন্ন সময়
তুলছে। এখন এটি বলছে যে সনদের বাস্তবায়নটি তারা চাচ্ছে, আগে সনদের বাস্তবায়ন। হ্যাঁ, জুলাই ডিক্লারেশনটা হলো, এখন জুলাই সনদটা কি আমরা সবাই মিলে যে বিষয় 12টা না 14টা বিষয় ঐক্যমত হয়েছে, 14টা বিষয় 15টা বিষয় ঐক্যমত হয়েছে, 20টির মধ্যে 7টিতে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে। আরও যদি কোনো কিছু কথা বলা হয় সেটা সংসদে আলোচনা করলে সবচেয়ে প্রকৃষ্ট জায়গা, এবং 2 বছরের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে। যদি সেই পার্লামেন্ট তার কমিটমেন্ট না রাখে তার অবস্থা কী হবে? হাসিনার মতো হবে, তাই না? আপনাকে তো আগে আপনি নিশ্চয়তা চাচ্ছেন, মানে আপনাকে ওই পার্লামেন্টে কয়েকটা সিট পেলেই কি আপনি এই সনদ বাস্তবায়ন করতে পারবেন এমন কোনো আপনার কাছ থেকে মানুষ আশা করে কি যে আপনি তখন ওই পক্ষে থাকবেন? আপনি তো সব পার্লামেন্টে যে সরকারের সুরে গান গাইতে পারেন, পারেন তো। সুতরাং সেজন্য কি তাহলে আগে না, সেজন্য আমরা বলছি যে আমাদের গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি অন্তত আপনার মোকাবেলা করার জন্য, যে ফ্যাসিবাদী পরাজিত মাফিয়া শক্তি যেন পুনর্বাসন না হতে পারে। কিন্তু মঞ্জু ভাই কিন্তু অলরেডি প্রস্তাব দিয়েই ফেলেছেন যে আমরা সবাই মিলে একটা ঐক্য ফ্রন্ট করে আমাদের কাউন্টারে আওয়ামী লীগ আসতে পারে। তার মানে আপনি কিন্তু প্রকারান্তরে আওয়ামী লীগকে জায়েজ করে দিচ্ছেন, আওয়ামী লীগের রাজনীতিকে আপনি কিন্তু ভ্যালিড করছেন। আমরা তো আওয়ামী লীগের রাজনীতিকে পরাস্ত করেছি বাংলাদেশে, সে আর ফিরে আসতে পারবেন না। সে একটি পথের কথা বলছেন। তার মানে তো অন্য ধাঁচে অন্য রূপে, কারণ করতে পারছেন। পিআর পদ্ধতির কথা বলছেন কেন? আমি তো বলছি যে পিআর পদ্ধতির কথা বলছেন কেন? পিআর পদ্ধতিতে দেখবেন অনেক ডিমান্ডসের মধ্যে আমি একটা ডিমান্ডস বা দুটো ডিমান্ডস বলি যে স্বতন্ত্র প্রার্থীদের এখানে কোনো অবস্থান থাকবে না। স্বতন্ত্র যে প্রার্থী হবে তারা কিভাবে উচ্চকক্ষে বা যাবে। তারপরে আপনি যদি পিআর পদ্ধতির ফলে, যে মঞ্জু ভাই যেটা বললো যে আওয়ামী লীগ যদি অন্য কোনো ফর্মে নির্বাচনে অংশগ্রহণ করে, স্বতন্ত্র ফর্মে, বা একটা নাম দিল আম জনতা পার্টি, খাস জনতা পার্টি, আম জনতা ওনার পার্টির নাম খাস জনতা পার্টি মনে করেন, নৌকা মার্কা নিল না, এই মগ মার্কা নিল, মানুষ তো জানবে আওয়ামী লীগ, তারা যে ভোট পাবে আমার তো মনে হয় যে অন্য অন্য রাজনৈতিক দলও এখন যারা এত ভোট পাবে না, তাদের তো আপনি উচ্চকে ভালোভাবে অবস্থান দেন। সেটি নিয়ে কারণ তাদের বোধহয় দলীয়ভাবে আসার সুযোগ নেই, যেহেতু নিবন্ধনের পথ শেষ হয়ে গেছে। তবে স্বতন্ত্র পদ্ধতিতে তারা অন্য দলের সাথে আসতে পারে, যদি অন্য দলের সালে আমাদের দলের সাথে মার্চ করে, সেইভাবেও তারা চাইলে আসতে পারে। সুতরাং আপনি যদি আওয়ামী বয়ানকে, আওয়ামী রাজনীতিকে সেটি নিয়ে আমি আবার আসছি, তাহলে তো আপনার এই যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের তো কোনো চেতনা থাকতো না, এবং শেখ হাসিনা স্টেজে আবার নির্বাচনের যান। আমরা আবারও সেই আলোচনায় আসবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, একটু আপনার কাছে জানতে চাই, যেটি আওয়ামী লীগের আলোচনা নিয়ে এসছে, একটু সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এটি নিয়ে আজকে নির্বাচন কমিশনারের কাছেও প্রশ্ন ছিল সাংবাদিকদের, যে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি কোনো মন্তব্য করেননি। তিনি বলছেন এই প্রশ্নের জবাব তিনি এখনই দিতে চান না। একটু আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের আসলে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে তো কোনো বাধা নেই। হ্যাঁ, এইটাই তো আমাদের অসুবিধা, যে আমাদের সিইসি, তিনি তো প্রধান নির্বাচন কমিশনার, তার এটুকু কার্ডস থাকতে হবে যে তিনি আইনগতভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন, যে আইন এবং সংবিধান অনুসারে। এখন আপনারা সাংবাদিকরা হয়তো আওয়ামী লীগ হিসেবে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগরা স্বতন্ত্র করতে পারবে কেন, ওটা আমাদের গায়ে তো আর আওয়ামী লীগ লেখা থাকবে না। যখন সে স্বতন্ত্র প্রার্থী হবে, আমাদের আইন কি? আইন হচ্ছে যে আপনাকে ওই যে 1% ভোটারের সিগনেচার দিয়ে আপনাকে করতে হবে, এবং ওইটা নিয়েও তো অনেক ঝামেলা করা হয়। তারাও ঠিকমতো কালেকশন করে দেয় না, ওইখান থেকে 2-4টা খুঁত পাইলেই ওটা বাতিল করে দেওয়া সম্ভব, বাতিল করা হয়। এবং ওটাও একটা কালাকানুনের মতো। আমি একজন ভোটার, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, একে ভোট দেবো, আমি কেন আগেই বলবো যে আমি তাকে ভোট দেবো? এটা তো আনএথিক্যাল, সেটাই বলছে, কালাকানুন, একদম জঙ্গলি আইন। সুতরাং স্বতন্ত্র প্রার্থী হতে পারে। ওনার বরঞ্চ এখানে বলা উচিত ছিল যে হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থী যারা হবে তারা তাদের আইন অনুযায়ী নির্বাচন করতে পারবে, বাট আমাদের আইনে কিছু বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়ে এটা ঠিক করতে হবে। ওই কালাকানুনটা বাতিল করে দেন। সুতরাং এটা আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী হবে নাকি বিএনপিরও তো স্বতন্ত্র প্রার্থী হতে পারে। বিএনপির মধ্যে 2-3 জন প্রার্থী আছে না, একজনকে নমিনেশন দিবে, আরেকজন তো বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে। সেটা অনেকাংশেই হতে পারে, অনেক ক্ষেত্রেই হতে পারে। আমি একটু পিআরের আলোচনায় ফিরে যেতে চাই, এই জন্য যে পিআর একটা উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যাপারে কোনো আমাদের বিতর্ক নেই, এটা বিতর্ক করার ইস্যু নেই। এবং 100টার বেশি দেশে পিআর আছে, এবং খুবই উন্নত গণতান্ত্রিক ব্যবস্থায় পিআরটা চর্চা করা হচ্ছে। তো ওইখানেই জিনিসটা হলো যে হিস্ট্রিক্যালি আপনি যেখানে আপনার বেসিক
যে একটা নির্বাচন ঠিকমতো নির্বাচন হওয়া, হ্যাঁ, এক ব্যক্তি এক ভোট, এবং এই ভোটের মাধ্যমে যে ক্ষমতার পরিবর্তন, সেটাই তো আমরা কার্যকর করতে পারি নাই। তখন সেখানে পিআর চালু করতে যাওয়াটা আমাদের জন্য খুবই একটা বিপজ্জনক এই অর্থে যে বিএনপির জন্য এটা তো খাওয়া, মানে তাদেরকে খাওয়ানো বা কনভিন্স করা খুব কঠিন। বিকজ আপনি যদি পিআর পার্লামেন্টে, এখন তো সেটা নিয়ে আলোচনা হচ্ছে না, উচ্চ কক্ষ নিয়ে আলোচনা হচ্ছে, আমি ওটাতে পরে আসছি। আমি কেন পার্লামেন্টে বিএনপি পিআর মানতে পারে না, কারণ হলো তাকে 50% ভোট পেতে হবে। তো 50% ভোট তো বিএনপির কাছে নাই। তো 50% ভোট না পেলে তো সে একটা সরকার গঠন করতে পারবে না, তখন নেপালের মতো অবস্থা হবে, 10 বছরে 6টা-7টা সরকার আসা যাওয়া করবে। তো আমরা তো সেরকম চাই না। এখন উচ্চকক্ষে আপনি পিআর করবেন না কি করবেন? উচ্চকক্ষ করতে হলে তো আপনাকে পার্লামেন্ট নির্বাচন আগে হতে হবে, যেটা জুলাই ঘোষণা আছে, যেটা অনেককে ফ্রাস্ট্রেটেড করেছে, বিশেষ করে যারা আন্দোলনের সাথে ছিল তাদেরকে ফ্রাস্ট্রেটেড করেছে, যে তারা তো তাদের যে ঘোষণা, সংবিধান ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলা, মুছে ফেলা, রিসেট বুটন, এইসব অনেক কিছু আছে না, তাদের অনেক কিছুই হয়তো ঘোষণার মধ্যে নাই। তো সেখানে তো বলা হয়েছে যে এই যে সংস্কারটা হবে, সংবিধান সংস্কার, সেটা পরবর্তী পার্লামেন্ট করবে, এবং এটা স্পেসিফিক্যালি পার্লামেন্ট বলা হয়েছে, এটা কিন্তু গণপরিষদ বলা হয়নি। সো ওইখানে ইউনূস সাহেব মানে যতটুকু তার সক্ষমতা, যতটুকু পারছেন আর কি, সবাইকে সন্তুষ্ট করে যতটুকু দেওয়ার চেষ্টা, তাতে তো অনেকে সন্তুষ্ট হন নেই, তিনি সেটা করেছেন। সুতরাং পার্লামেন্টে এটা যাওয়ার পরে আপনি উচ্চকক্ষ নিয়ে কিন্তু আবার ডিবেট হবে, উচ্চকক্ষ আসলেই দরকার আছে কিনা। যেমন উচ্চকক্ষ সে রাজি আছে, কিন্তু পিআর রাজি। আমি তো নাগরিক হিসেবে আমি মনে করি বাংলাদেশে কোনো উচ্চকক্ষের দরকারই নেই। কেন দরকার আপনার উচ্চকক্ষ? আপনি বরঞ্চ পার্লামেন্টের যে নমিনেশন দেয়, যারা যেসব রাজনৈতিক দল কাজ করতেছে, তারা বরঞ্চ পার্লামেন্টে ইচ্ছা করলে তারা ভালো ভালো টেকনিক্যাল মানুষদেরকে পার্লামেন্টে আসতে পারে। পিআরের পক্ষে তারা যে যুক্তিটি দেখাচ্ছে যে সংবিধান সংশোধন বা সংস্কারের ক্ষেত্রে যেন এক ধরনের ব্যালেন্স থাকে বা বিরোধীদের মত গ্রহণ, এই ব্যালেন্স থাকার দরকার নেই। একটা পার্টি যদি রাজি হয়, যেমন ধরেন আপনি 91 উদাহরণের কথা বলেন, আপনি তো উদাহরণ আছে, 91-তে বিএনপির কি পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে বিশ্বাস করতো নাকি, বা বিশ্বাস বলি না, বিশ্বাস হয়তো করতো, যে কারণে করছে, কিন্তু তাদের যে গঠনতন্ত্র ছিল সেটা তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি। তারপরে যখন ওই 3 জোটের রূপরেখা যখন এটা আলোচনা হয়েছে, সেই রূপরেখা আমরা মানি নাই, মানে আমাদের রাজনৈতিক দলগুলো সেই রূপরেখা অনুযায়ী চলে নাই, বাট ওটা কিন্তু ওই পার্লামেন্টে হয়েছে, যেখানে বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে গেছে। বিএনপি তো এটা এজেন্ডা ছিল না, কিন্তু তারা কিন্তু সরকার গঠন করছে। সুতরাং পার্লামেন্টে যে ভালো ভালো যে জিনিসগুলো এগ্রি করছে, সেটা থেকে বিএনপি বেরিয়ে যাবে এরকমটা মনে করে, মানে ওই যে আপনি অতীত দেখছি, অমুক দেখছি, তাহলে তো আপনি বাংলাদেশে আর কেউ থাকলো না। আপনি অতীতে জামাতকে দেখছি আমরা 71 সালের ভূমিকার জন্য, অনেক বিতর্কিত ভূমিকা, অনেক কিছু বলা যায়। আমরা অতীতে জেনারেল জিয়াকে দেখছি, এরশাদকে দেখছি, খালেদা জিয়াকে দেখছি, শেখ হাসিনা দেখছি, তো এরপরে থাকলো কি? তাহলে মঞ্জু ভাইরা ছাড়া তো আর কিছু পাওয়া যায় না। মঞ্জু ভাই তো একটা পার্টি করতেন আগে, এখন অন্য পার্টি করেন। তাহলে তো এই ইউনূস এবং এইরকম টেকনিক্যাল একটা গভর্নমেন্ট, মানে কনসালটেন্সি গভর্নমেন্ট, এনজিওগ্রাম গভর্নমেন্ট একটা চালাতে হবে দিনের পর দিন, সেটা তো হবে না। জি, জনাব মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের আগে সংস্কার নিয়ে আপনাদের যেই দাবিটি, যেটি বাস্তবায়নের কথা, সরকার আজকে বিশেষ করে যেই সচিবালয় বৈঠকের পর প্রধান উপদেষ্টা বলছেন যে তাদের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, বা প্রেস সেক্রেটারি বলেছেন যে 12টি সংস্কার তাদের এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে, আরও প্রক্রিয়াধীন আছে প্রায় 100-র কাছাকাছি। এই 6 মাসের মধ্যে সংস্কার সম্ভব কিনা? না, যেগুলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাথে সম্পৃক্ত না, সেগুলো তো উনি পারবেন না, অধ্যাদেশ দিয়ে এগুলো উনি ইমপ্লিমেন্টেশনে চলে যেতে পারবেন। এই সংস্কারগুলো করা সম্ভব, এবং এগুলো তো ওনার করছেন, প্রসেস শুরু হয়েছে। ঘটনা হচ্ছে যে এই রাতারাতি সংস্কারের যেটা, যে আমরা রাতারাতি আমল বদলে ফেলবো, এটা তো হচ্ছে না। যেমন দেখুন, পুলিশকে আমরা বলছি মানবিক হওয়ার জন্য, ঠিক আছে, আর পুলিশ যখন মানবিক হচ্ছে, তখন দেখা যাচ্ছে আবার আমি হেলমেট পরছি না, আমি আইন অমান্য করছি। তো এটা তো ধরেন, এই যে পুলিশ মানবিক হওয়ার সাথে সাথে আমাকেও তো আইন মানার জন্য, এটা তো বায়োলেটারাল রেসপন্স থাকতে হবে। তো এই জন্য এটা এমন না যে সংস্কারটা আপনি একটু চেঞ্জ করে দিলেন আর রাতারাতি বদলে গেল, বিষয়টা তো এরকম না। পুলিশ মানবিক হবে, এটা যেভাবে হবে তেমনিভাবে নাগরিককেও কিন্তু তার রেসপন্সিবিলিটিটাকে শো করতে হবে সেভাবে। তো এখন আমাদের দেশে সংস্কার যে আগে হয় নাই কিছু, তা না কিন্তু। তেমন আপনিও দেখবেন 111 সরকারের সময় অনেক ফুটপাত তুলে দেওয়া হয়েছিল, পাহাড় কাটা বন্ধ করা হয়েছিল, তারপর অবৈধ খাল উচ্ছেদ করা হয়েছিল, মাঝে মাঝে হয় না? কিন্তু সেই তো দেখেন আবার সরকার বদলে আবার সব নতুন হয়, আবার আগের মতো হয়ে যায়। এই জন্য আমরা বলেছিলাম যে একটা সামগ্রিক যদি পরিবর্তন না আনেন তাহলে হবে না। এখন আসেন যে কথাটা, কেন রাজনৈতিক দলগুলোর আস্থা হচ্ছে না, যে নেক্সট পার্লামেন্টে
সে এই অবস্থাটা দিতে যাচ্ছে না। দেখেন বিএনপির 31 দফার মধ্যে কিন্তু আছে যে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং আইন পরিষদের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা হবে। এই কথাটা আমি বহুবার বলেছি। এটা তো বলেছে বিএনপি, তো এটা ডিক্লেয়ার করেছে তার 31 দফায়। কিন্তু যখন এই মানে ভারসাম্যটা কিভাবে আনতে যাবেন, যখন ব্যাখ্যা দেওয়া গেছে, তখন কিন্তু বিএনপি আর রেসপন্ড করছে না। বিএনপি বলছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আপনি তো এখনও তো আপনি ক্ষমতায় আসেন নাই, এখনই আপনি যে প্রমিসটা করেছেন সেটার যখন ইমপ্লিমেন্টেশনে যেতে যাচ্ছেন, তখন আপনি সেটাতে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন বা আপনি দীর্ঘ আলোচনায় যাচ্ছেন। তো ফলে একটা মানে একটা অবিশ্বাস তো জন্ম নেওয়াটাই স্বাভাবিক, যে আমরা এত আলোচনা করছি, তাহলে তো ওনারা এক্ষেত্রে করবেন না। তারপরে দেখেন বিএনপির এই ঘোষণাতেই আছে যে প্রধানমন্ত্রীকে তারা পরপর 2 বারের বেশি তারা করতে দিবেন না, অর্থাৎ কিন্তু ব্যাখ্যা যায় তারা বলছেন যে না, এটা 2 বারের পরে একবার গ্যাপ দিয়ে উনি আবার করতে পারবেন। সেখানে তো তারা 10 বছরের সীমাবদ্ধ, 10 বছরের প্রথমে কিন্তু নোট অফ ডিসেন্ট দিতে চেয়েছিলেন, পরে দীর্ঘ আলোচনার পরে ওনারা শেষে একমত হয়েছেন। তাহলে এটা তো আপনার এত লম্বা 2 দিন ধরে আলোচনা করার বিষয় ছিল না, কারণ এটা তো আপনার কমিটমেন্টে ছিল। আপনি এটা মানে আপনি সংস্কারের জায়গায় যদি যান, আর যদি আপনি মনে করেন বলেছি কিন্তু আমি নানা কথার মার পেছে থাকবো, অবিশ্বাসটা বা তৈরি হয় নাই কেন, বা মানে তৈরি হয়েছে কেন অবিশ্বাসটা? এই কারণেই তৈরি হয়েছে যে এখনই তো ওনারা বাস্তবায়নের যখন আলোচনা হচ্ছে, তখনই তো ওনারা বারবার এটাকে মানে ভালোভাবে রেসপন্ড করছেন না। যেমন আপনি নিজেই বলেছেন যে ধরেন 14-15টা যেগুলো হয়েছে, তার মধ্যে তো 7-8টাতেই আপনার নোট অফ ডিসেন্ট আছে, 7টাতে। এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট থাকলে এটা তাহলে হইল কি? তার মানে তো আপনারা একমত হন নাই নোট অফ ডিসেন্ট থাকা মানে। এখন এই প্রশ্নটার ব্যাপারেও যেমন বিএনপি বলেছে যে 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, ভেরি গুড। তখন আলোচনা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে না, ওনারা এটা করতে চান না, 70 অনুচ্ছেদে এই ক্ষমতা দিতে চান না, এই ক্ষমতা দিতে চান না, এই ধরনের। এই জন্যই বলা হচ্ছে যে অনেকের এটা নিয়ে আমি মনে করি যে দেখেন যৌক্তিকতার বিষয়, যে আমরা যে সনদটা করলাম, হ্যাঁ, এই সনদটা কেউ বলছে যে এই সনদটা এখনই অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন মানে এটাকে আইনে পরিণত করা যায় কিনা, এটা আইনগত ব্যাপার, এটার এক্সপার্টরা অপিনিয়ন দিবেন। যদি সেটা না হয় তাহলে গণভোটে দেন। জনগণ কি বলে? গণভোট তো মোর দেন পার্লামেন্ট, বা গণভোট তো মোর দেন আদার্স যে সমস্ত প্রভিশন আছে। তাহলে এটা করে ফেললে, ধরেন হেলাল ভাই যে কথাটা বললো যে আপনারা সংসদের উপর আস্থা রাখছেন না কেন, এটা ভেরি মানে গুড একটা আর্গুমেন্ট। তো আমি যদি পাল্টা ওনাকে বলি যে আপনি গণভোটে জনগণের উপরে আস্থা রাখছেন না কেন, জনগণের কাছে দিয়ে আমরা একটু সেটি নিয়ে একটু হেলালবার কাছে জানতে চাই। যদি ফেব্রুয়ারির নির্বাচনের দিন তারিখ ঠিক রেখে এর আগেই গণভোট দেওয়া হয় এই প্রস্তাবগুলোর ক্ষেত্রে, তাতে আপনাদের আপত্তি কোথায়? এখন আপনার এই কথাটা কতটুকু যৌক্তিক এটা তো দেখতে হবে, কতটুকু রাজনৈতিক না কোনো মতলববাদী থেকে করছেন, তাই না? যেমন দেখেন আমি বলি যে আমরা বলছি যে ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, তাই না? দেখেন প্রধানমন্ত্রীর ক্ষমতা লিমিটেড করা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে পৃথিবীর কোথাও নেই, আমরা সেটা মানছি না, দেশ ও জাতির সাথে তো মানছি। এখন আপনি দেখেন একটা রাষ্ট্রে এক্সিকিউটিভ বিভাগ অর্থাৎ নির্বাহী বিভাগ যতটা ভাইব্রেন্ট থাকে, লেজিসলেটিভ এবং আপনার জুডিশিয়ারি কাজ করে, তাই না? এখন আপনার উদ্দেশ্য যে এই নির্বাহী বিভাগকে দুর্বল করবেন, তাই রাষ্ট্রটা পরিচালনা আসলে কে করে? এক্সিকিউটিভ বিভাগ তো মানে প্র্যাকটিক্যালি কাজটা করে, তাই না? সেই এক্সিকিউটিভ বিভাগকে আপনি যদি দুর্বল করে ফেলেন, তাই তো রাষ্ট্র ফাংশন করবে না। এবং রাষ্ট্র যদি মানে ফাংশন না করে, শেষ পর্যায়ে দোষটা হবে কার? ওই নির্বাচিত সরকার, যে আপনি রাষ্ট্র চালাতে পারলেন না। আপনার উদ্দেশ্য হলো যে পরবর্তী যে সরকারটা আসবে তাকে দুর্বল করা। তাকে দুর্বল করতে গেলে কি করতে হবে? এক্সিকিউটিভ বিভাগকে ফাংশন করতে দেওয়া যাবে। কিন্তু আপনারা তো বলছিলেন যে আমরা তো বলছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কিভাবে, আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি। আপনার জুডিশিয়ারিকে আলাদা করার জন্য বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে এবং জুডিশিয়ারিকে আলাদা করেছে এক্সিকিউটিভ বিভাগ থেকে। এবং আপনার যে সমস্ত কনস্টিটিউশনাল বডি তৈরি করা কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশনটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সব কিন্তু ঐক্যমত হয়েছে যে একটা স্বতন্ত্র নির্বাচন কমিশন এবং তাকে ইম্পাওয়ার্ড করা হবে। এখন আপনার যদি
টার্গেট থাকে যে পরবর্তী সরকারকে দুর্বল করব, তাহলে কিন্তু এটা ভালো জিনিস না। আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, যে কমেন্ট্রিগুলো বাজারে রয়েছে যে বিএনপি মনে হচ্ছে জিতেই গেছে, বিএনপি জিতবে, এই সব কথা বলে বলে বিএনপির জন্য খুবই ডেট্রিমেন্টাল হচ্ছে এবং আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে। আপনারা যে সমস্ত কথা বলছেন যে বিএনপি মনে হয় ক্ষমতায় চলে গেছে, জিতে গেছে, এই সব প্যাম্পারিং কথাবার্তা কিন্তু বিএনপির জন্য ডেট্রিমেন্টাল। বিএনপি কিন্তু এগুলো মনে করেন না যে আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। সুতরাং আমরা তো চ্যালেঞ্জিং বলছি কি জন্য, যে আপনারা যারা আছেন, আমরা অভ্যুত্থানের শক্তি, আপনারা তো সবাই একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন, তো আমি জানি তো সেটা, যে কারণ কি আমি দেখেন যে এই অভ্যুত্থানের পরে যেটা পলিটিক্যাল গ্যাপ তৈরি হয়েছিল, যেটা ফ্যাসিবাদ পালিয়ে গেল, মানে মাফিয়া পালিয়ে গেল, ওই যে ভ্যাকুমটা, ওইটা আমার একটা ধারণা ছিল যে এনসিপি নতুন যে রাজনৈতিক দল, তারা এই জায়গাটা পূরণ করবে এবং বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের গণতন্ত্র ভাইব্রেন্ট হবে। আমি ভেবেছিলাম 2-3টা শক্তিশালী রাজনৈতিক দল যদি না থাকে তাহলে গণতন্ত্র কিন্তু ভাইব্রেন্ট হয় না। কিন্তু আমি দেখলাম যে এনসিপির উপর যে মানুষের যত আশা আকাঙ্ক্ষা ছিল, তারা অন্য একটি রাজনৈতিক দলের ভাবশিষ্যে পরিণত হয়েছে। তারা নিজেরা কোনো স্বতন্ত্র বয়ান, এই 24 দফা একটা ইশতেহার দিয়েছে আমি দেখলাম। তারপরে আমি দেখলাম বিভিন্ন রকম মানে অন্য একটা দলের ভাবশিষ্যে এবং বিভিন্ন রকম রাজনৈতিক ডেমাগগ টাইপের বক্তব্য দিচ্ছে, সিনিয়র নেতাদের লক্ষ্য করে, জাতীয় নেতাদের লক্ষ্য করে কথাবার্তা বলছে। আপনার জাতীয় জুলাই সনদ ডিক্লারেশনের কথা তারাই দাবি করলো, সমস্ত রাজনৈতিক দল সেখানে ঐক্য করলো, তারা আবার সেই দিন দেখলাম কক্সবাজারে যে আরেকটি ন্যারেটিভ তৈরি করলো, যে কি গভীর সমুদ্রে যায়, গভীর ভালোবাসা, গভীর ভালোবাসা, ভাবতে গিয়েছি, কেউ বলে যে আমরা প্রতিবাদ করে গিয়েছি। মানে এই রাজনৈতিক বিভিন্ন এই কথাবার্তাগুলো বলে তারা পলিটিক্যাল স্ফেয়ারে তারা ভাইরাল থাকতে চায়, কথাগুলো বলতে চায়। এবং আমি যখন পত্রিকাগুলো এই বিষয়গুলো লিখছে, মূল যে রাজনীতিটা, যে এই রাজনীতির যে গ্যাপটা তৈরি হয়েছে, এখানে রাজনীতি প্রতিষ্ঠিত হতো, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই ভালো হতো। আপনি শুধু বলছেন বিএনপি জিতে যাবে, বিএনপি জিতে যাবে। আমরা তো মনে করি যে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, যে আমরা আলোচনা ফিরব, তার আগে একটু বিরতি নিয়ে নির্বাচন চ্যালেঞ্জিং হবে না। আবারও আপনার কাছে এটি নিয়ে আসছি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব আবু আলম শহীদ খান, একটু আপনার কাছে জানতে চাই, সরকারের এই দ্বিতীয় অধ্যায়ে আপনি কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন? না, এরকমভাবে তো মানে ঘোষণা দিয়ে বলা যাবে না কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সরকারের সদিচ্ছা এবং আন্তরিকতা এবং সরকার কতটা নেতৃত্ব দিতে পারে সেটার উপর নির্ভর করবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হবে। উন্নতি তো করতেই হবে। আপনি যেহেতু ভোটের যে দ্বিতীয় অধ্যায়, মানে ভোটের দিকে চলে গেছেন, আপনি এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছেন, তো সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একদম মানে উল্লেখযোগ্য উন্নতি করতে হবে। নাহলে তো ভোটের বাক্স নিয়ে ঝামেলা হবে, ভোট কেন্দ্র নিয়ে ঝামেলা হবে, ভোট পরিচালনা করা নিয়ে ঝামেলা হবে। সুতরাং এটার ওইভাবে না বলতে হবে যে আপনাকে উন্নতি করতেই হবে। এখন আপনি 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যেও অনেক বড় উন্নতির দিকে যেতে পারেন যদি আপনি ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন। আমাদের দেশে গণভোট যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, গণভোট, আমাদের গণভোটের কিন্তু অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা খুব ভালো না। আর আপনি এই গণভোটটা কি অর্ডিন্যান্স দিয়ে কেমনে করবেন, সেটা কিন্তু করতে পারবেন না। গণভোট তো সংবিধানে আসতে হবে। একটা গণভোট হয়েছিল জিয়াউর রহমান সাহেবের সময়, হ্যাঁ না ভোট, 98% ভোট মাত্র পড়ছিল হ্যাঁ বাক্সে, না বাক্সে কোনো ভোটই পড়েনি। তো এই যে আপনি গণভোট করবেন, এখন যে সরকার আছে সেই সরকার, এবং এটা 2000 কোটি টাকার বেশি খরচ হবে, আপনি এই টাকাটা কেন খরচ করবেন? তো ওইসবে না যে বরঞ্চ যেটা হইতে পারে যে বাংলাদেশে যদি আমরা একটা নির্বাচন চাই, তাহলে আমরা একটা, যেহেতু আন্তর্জাতিক মানদণ্ডে এবং দেশীয় মানদণ্ডে আমরা একটা নির্বাচন করতে চাই, আমার মনে হয় আমাদেরকে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা আলোচনা করতে হবে গভীরভাবে। এখানে 2 দলের প্রতিনিধি আছেন, তারা এটা চিন্তা করে দেখতে পারেন। এবং এখানে আওয়ামী লীগকে আপনি নির্বাচনের বাইরে রাখতে পারবেন না। আপনাকে নির্বাচনের সুযোগ দেন, তারা নির্বাচন করুক, তারা যারা অপরাধ করছে তাদের বিচার হোক, এবং আপনি তাদেরকে এমন পদ্ধতি করেন যে যারা অপরাধী, যারা সন্ত্রাসী, মাফিয়া, তারা যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তখন কিন্তু আপনি আপনার যে শক্তি, মানে যারা সক্রিয় ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনের শক্তি একজোট হয়ে একটা নির্বাচন করতে পারে, এবং নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু এই রাজনীতির মধ্য দিয়েই আপনি ফ্যাসিবাদকে নির্মূল করতে পারবেন, ফ্যাসিবাদকে দূর করতে পারেন। জনাব মজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছেও জানতে চাইছি, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ অভিযোগ রয়েছে, সেটি নিয়ে আপনারা কতটা শঙ্কায় আছেন? প্রথমত আমি শহীদ ভাইয়ের সাথে একমত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে আর কোনো অপশন নাই, আপনাকে উন্নতি করতেই হবে, নাম্বার 1। বাট একটা থ্রেট আছে,
সেটা হচ্ছে এখানে কিন্তু প্যারালালি কিন্তু আপনি দেখবেন যে এখন কিন্তু বিচার প্রক্রিয়াটা ম্যাচিউরড হবে এবং একটা জায়গায় যাবে নির্বাচনের আগে ভাগে। আমার আশঙ্কা আওয়ামী লীগের যে ক্যারেক্টার, তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকমের মানে সিচুয়েশন তৈরি করতে পারে, এবং এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে দিয়ে হতে পারে। কারণ শেখ হাসিনার যে মনস্তত্ত্ব, উনি চিন্তা করবেন আমার বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে বা একটা রায় হয়ে যাবে, সুতরাং এটা বাংলাদেশে আনচ্যালেঞ্জ যাবে। এটাকে উনি উনার নেতা কর্মীদেরকে যেভাবে উনি আপনার ইয়াতে করেছে, গোপালগঞ্জে করেছে, এই যে এনসিপির বিরুদ্ধে যে উনি যে কাজটা করলেন, কি হয়েছে এর পরবর্তী ঘটনায় তো পুলিশ আর্মি ক্র্যাকডাউনে গিয়েছে তার এলাকায়, এটা তো তার নেতাকর্মীদের উপর সেটার প্রভাব পড়বে না? কিন্তু সেটা সে চিন্তা করবে না। সে চিন্তা করবে যে গোপালগঞ্জে একটা প্রোটেস্ট হয়েছে, এটাই তার কাছে গুরুত্বপূর্ণ। তো সে চিন্তা করবে যে শেখ হাসিনার বিচার হচ্ছে, বাংলাদেশে একটা প্রোটেস্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় গণ্ডগোল হচ্ছে, বাংলাদেশ অশান্ত হয়ে যাচ্ছে, এই ধরনের একটা জিনিস সে করতে চাইবে। ফলে এইটার প্রভাব কিন্তু আইন শৃঙ্খলার উপর পড়বে। সেক্ষেত্রে করণীয় আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে এই জায়গাটাকে, থ্রেটটাকে আপনাকে কগনিজেন্সে নিতে হবে যে কী কী থ্রেট হতে পারে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নিশ্চয়ই গভর্নমেন্টের তো একটা প্ল্যান আছে, আর ইলেকশন কমিশনকেও তো এখন এঙ্গেজ হতে হবে, কারণ ইলেকশনটা তো তার চিলড্রেন হয়ে যাবে, তার বাচ্চা, তখন তো সেটাকে নিয়ে তাকে ভাবতে হবে যে সে কীভাবে এটা করতে পারে। তো এই জন্য আমি একটা আশার দিক বললাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির, আর আশঙ্কার দিকটা বললাম যে এটা সরকারের। আজিল বারী হেলাল, একটু আপনার কাছে জানতে চাই, আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক ধরনের ইঙ্গিত দিয়েছেন সমমনা দলকে নিয়ে এক জোট হতে পারে। তো আমরা এর আগে জামাত ইসলাম আপনাদের জোট সঙ্গী ছিল, এখন প্রতিদ্বন্দ্বী। আগামী জোটের আসলে কোন ধরনের হবে? একটু বাম ধারার? না, নির্বাচনকে সামনে রেখে তো অ্যালায়েন্স হওয়াটাই একটা পলিটিক্যাল কালচার, এই সারা পৃথিবীতে এই অ্যালায়েন্সগুলো হয়। এখন আমরা মানে ভেরি আর্লি টু কমেন্ট যে কার কার সাথে জোট করব। এখন যদি আপনি সব একসাথে রাজনৈতিক গণ অভ্যুত্থানের শক্তিকে নিয়ে একটা জোট করেন, সেটা ডান হোক আর বাম হোক বা দক্ষিণপন্থী যাই বলেন না কেন, তাহলে আপনি নির্বাচনটা করবেন কার সাথে? এটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়। আবার আপনি বলেছেন যে জামাত ছাড়া বাকিদের সাথে জোট হইতে পারে। আবার পলিটিক্যাল ডিসকোর্স এরকম থাকেই, এই পলিটিক্যাল কমেন্টে এরকম থাকেই। আমার বক্তব্য হলো যে আগামী নির্বাচনে যে আইন শৃঙ্খলার কথা যেটা বলেছেন, দেখবেন যে গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক কর্মী এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনকে, যেন নির্বাচন কিন্তু বাংলাদেশের উৎসবের মতো হয়, এবং আমাদের বাংলাদেশের জাতি খুব উৎসব প্রিয়। সুতরাং এই রাজনৈতিক কর্মী এবং জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে অতন্ত্র প্রহরীর মতো নির্বাচনের দিনে উপস্থিত থাকে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারবে না। এবার নিশ্চয়ই আমাদের সকলকে অভ্যুত্থানের স্বার্থে, 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, একটি ভাইব্রেন্ট বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ যেন কারো করদরাজ্যে পরিণত না হয়, এই সমস্ত প্রশ্নে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, অযথা বিভিন্ন ন্যারেটিভ তুলে নির্বাচন করব না, নির্বাচনে যাব না, এইসব কথা বললে কিন্তু আপনি অভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেকে আর বিবেচিত করে জনগণও মানবে না আপনাকে, অভ্যুত্থানের শক্তি হিসেবে আপনাকে রায় দিবে না। তার মানে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটি বলছেন। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টায়, শেষ করছি এখানেই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।